হেই, কি অবস্থা সবার? গসের উপপাদ্য দেখে যাদের ভয় লাগে, যাদের মাথা ঘুরে যায়, যারা বোঝো না, তারা আজকে ক্লাসটা অবশ্যই দেখবা। আজকে ক্লাসে গসের উপপাদ্য থেকে যাবতীয় এবং যতটুকু বেসিক দরকার সবটুকু দিয়ে এই উপপাদ্যটা আজকে প্রমাণ করা হয়েছে, এবং A to Z দেখলে অবশ্যই খুব সহজে, খুব সুন্দরভাবে তোমরা এই উপপাদ্যটা আয়ত্ত করতে পারবে। তাহলে অবশ্যই ক্লাসটা তোমাদের জন্য, যারা এই উপপাদ্যকে ভয় পাও। তো আমি শুরু করি। দেখো, আজকে আমাদের আজকে আমাদের গাউসের সূত্রটা বা গসের সূত্রটা বা উপপাদ্যটা বুঝতে গেলে আমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম। তো আজকে আমরা শুধুমাত্র টাইপস অফ ইন্টিগ্রেশন এই বেসিকটাকে শিখবো, শেখার পর আমরা গসের বা গাউসের উপপাদ্যটা শুরু করবো আর কি। ঠিক আছে? ইন্টিগ্রেশন আমাদের গত ক্লাসে বলেছিলাম, ইন্টিগ্রেশন আমাদের তিন প্রকার। এক নাম্বার হলো আমাদের এক নাম্বার হলো লাইন ইন্টিগ্রাল বা রেখা সমাকলন। রেখা সমাকলন এটাকে প্রকাশ করা হয় কিভাবে? এরকম একটা ইন্টিগ্রাল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এই রেখাটা বক্র হতে পারে, সমান্তরাল হতে পারে। এখন এই একটা যদি ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা রেখা থাকে, এটা যদি একটা ক্ষেত্র হয়, সি যদি ক্ষেত্র হয়, তাহলে এই আবদ্ধ ক্ষেত্রটার জন্য যেটা হবে সেটা হলো এরকম একটা বক্র চিহ্ন দিতে হবে, দিয়ে নিচে সি দিতে হবে, যদি কোনো একটা আবদ্ধ ক্ষেত্র হয়। তাহলে এই হলো রেখা সমাকলন। এটা কাজ করবে সবসময় কোথায়? 1D তে, মানে এক মাত্রিকে কাজ করবে। দুই নাম্বার যেটা আছে, একটু আমি মানে রিক্যাপ করতেছি আর কি। দুই নাম্বার যেটা আছে তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল এটাকে প্রকাশ করা হয় ডাবল ইন্টিগ্রাল দ্বারা। এখানে এসও হতে পারে, আরও হতে পারে। ব্যাপারটা হলো, যদি তুমি এটার ভিতরে তুমি আর দাও তাহলে এখানে আর আসবে, যদি এস দাও তাহলে এস আসবে। মানে এখানকার যে ক্ষেত্রফলটা আছে ভিতরকার একটা আবদ্ধ ক্ষেত্রের, সেটা ক্ষেত্রফল নির্ণয় করা হয় তল সমাকলন দ্বারা বা সারফেস ইন্টিগ্রাল দ্বারা। এটা অবশ্যই 2D তে কাজ করবে, এটা আমরা বলেছিলাম। তিন নাম্বারটা হলো আয়তন সমাকলন। আয়তন সমাকলন আয়তন সমাকলনকে তিনটা ইন্টিগ্রাল দ্বারা প্রকাশ করা হয়, নিচে ভিতে ভলিউম। আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল যেটাই বলো না কেন, মনে করো একটা থ্রি ডি, মনে করো একটা থ্রি ডি সারফেসে, তুমি একটা থ্রি ডি সারফেসে কোনো একটা ঘনবস্তু বা যে কোনো একটা থ্রি ডি সারফেসে কোনো একটা বস্তুর আয়তন নির্ণয় করতে চাও, তখন তোমাকে এই ইন্টিগ্রালের সাহায্য নিতে হবে। কথায় এটা কাজ করবে কোথায়? থ্রি ডি বা ত্রিমাত্রিক অবস্থানে কাজ করবে আয়তন সমাকলন। তাহলে আমার কথা হলো, আমি একটু ছোট্ট করে বলে নিলাম, যারা আমার পেইড বেস আছে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করবে। আগের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, আজকে একটু রিক্যাপ করলাম। ঠিক আছে? তাহলে এবার আমরা গসের উপপাদ্য বা গাউসের উপপাদ্যের মধ্যে চলে যাই। ঠিক আছে? তাহলে গাউসের উপপাদ্য বা গসের উপপাদ্য যেটাই বলি না কেন, এটার কাজটা কি বা এটা কি করে আমাদের? এটার কাজটা কি ভাইয়া, এটা কি করে? আচ্ছা, মনে করো তোমার কাছে একটা কোকের বোতল আছে, অথবা মনে করো কোন একটা আহ এরকম আকৃতির একটা পাইপ আছে। ঠিক আছে? অথবা তোমরা যারা ক্যান খেয়েছো, আহ, বিভিন্ন প্রকার ক্যান আছে, ওই ক্যান গুলো যখন খাবা দেখতে পাওয়া যে ক্যানটা কেমন একটা গোলাকার আকৃতির। মানে ব্যাপারটা এরকম, যে এখানে গোলাকার আকৃতি মানে সিলিন্ডার আকৃতির। তো এই সিলিন্ডার আকৃতির উপরে একটা দেখবা যে ঢাকনা আছে, নিচে একটা ঢাকনা আছে, আছে কিনা? এই ক্যানে দেখতে পাইছো না? তো এই ঢাকনাটার একটা সারফেস কে তুমি, এই ঢাকনাটার সারফেস তুমি যদি একটা ঢাকনা ধরো, উপরে হোক বা নিচে হোক, যে কোনো একটা যদি ধরো তুমি, ঢাকনাটার এপিঠ থাকে ওপিঠ থাকে, তাই না? এপিঠ ওপিঠ থাকে। তো এখন ভাইয়া, এই ঢাকনাটার আমি ভিতরে কতখানি, ভিতরে যদি বন্ধ অবস্থা থাকে, ভিতরে মনে করো কোক আছে, ভিতরে মনে করো যেটাই বলো না কেন ভিতরে কিছু আছে, তো ঢাকনাটা বদ্ধ অবস্থায় আছে। যেমন দুধও থাকে, আবার যেমন আফগানিস্তানের যে পামির কলা, বিভিন্ন আর কি তরল জিনিস থাকে ভিতরে, ক্যানের ভিতরে। তো তুমি শুধুমাত্র বাইরে থেকে এই ঢাকনাটা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটা থেকে তোমাকে কতখানি ভিতরে কতখানি তরল আছে বা ভিতরে আয়তন কতখানি, এই জায়গার আয়তন কতখানি, এটাকে বের করতে হতে পারে। তো বের করতে হলে তুমি শুধুমাত্র এটা জানো, এটা কোথায়? এটা 2D তে আছে। তুমি এটা 2D তে আছে, কিন্তু ভিতরে যে আয়তনটা এটা কোথায়? এটা 3D তে আছে। তাহলে ভাইয়া, তোমাকে এখন বের করতে হবে এর আয়তনটা কত। এই আয়তনটা বের করতে গেলে তোমাকে 2D থেকে 3D তে যাইতে হবে। এই কাজটাই করে দেয় হলো গসের উপপাদ্য। এই কাজটাই কে করে দেয়? গসের উপপাদ্য। অর্থাৎ 2D থেকে তোমাকে 3D তে আসতে হবে। অর্থাৎ কোন একটা সারফেস থেকে তুমি একটা ভলিউমের মধ্যে আসতে পারো শুধুমাত্র গসের উপপাদ্যের সাহায্যে। শুধুমাত্র গসের উপপাদ্যের সাহায্যে। তো মানে গস আমাকে এই কাজটা করে দেয়। গস আমাকে এই কাজটা করে দেয়। তাহলে ভাইয়া, গসের উপপাদ্য আরো বিভিন্ন ব্যবহার আছে, পদার্থবিজ্ঞানের ব্যবহার আছে,
তারপর ভেক্টর ক্যালকুলাসে ব্যবহার আছে, মানে ম্যাথে ব্যবহার আছে আর কি, যেটাই বলো না কেন। এখানে ব্যাপারটা হলো সারফেস ইন্টিগ্রাল থেকে, সারফেস ইন্টিগ্রাল থেকে অর্থাৎ তল সমাকলন থেকে, সমাকলন থেকে কোথায় পার করে দেয়, আয়তন সমাকলনে, আয়তন সমাকলনে পার করে দেয়, সমাকলনে পার করে দেয়। কে করে দেয়? গাউসের উপপাদ্য বা গসের উপপাদ্য। এটা হলো আমাদের ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে, এটা আমি বললাম। আর যদি তোমরা বলো ফিজিক্সের সাহায্যে বা ফিজিক্সের, ফিজিক্সের হিসাব নিকাশ যদি তুমি বলো, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে মনে করো তোমার কোনো একটা ক্ষেত্র আছে, ঠিক আছে, এই ক্ষেত্রের মধ্যে এই কতখানি বলরেখা বা কতখানি চার্জ আর কি, চার্জ গুলো কতখানি যাচ্ছে, এই চার্জের, চার্জ এবং এই যে তোমাদের ফ্লাক্স যেটাকে বলা হয়, তোমরা ফ্লাক্স নাম শুনছো, ফ্লাক্স এবং চার্জের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়, সেই হলো গসের উপপাদ্য বা গাউসের উপপাদ্য। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এইগুলা নিয়ে আলোচনা করলাম, আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, মানে তড়িৎ ফ্লাক্স এবং চার্জের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেয় কে? গসের উপপাদ্য বা গাউসের থিওরি আর কি, গাউস ডাইভারজেন্স থিওরি। তাহলে আমাদের এই বিষয় নিয়ে ক্লিয়ার। এখন আমরা দেখব যে আর বর্ণনা কিরকম, কিভাবে আমরা প্রমাণ করবো সেটা দেখবো খুব ইজিলি ভাবে, খুব ইজিলি, একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি একটা পাশের চিত্র অঙ্কন করে নিয়েছি, জাস্ট 3D আকৃতি, তোমাদের ওই ক্যানের মতো বা একটা সিলিন্ডার আকৃতি বা পাইপের মতো যে কোনো একটা বস্তু ধরতে পারো তোমরা, এটা হতে পারে। তো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, মনে করো একটা তল আছে, ঠিক আছে, এই যেমন ঢাকনা বললাম না, উপরে একটা ঢাকনা থাকে, নিচে একটা ঢাকনা, ওই যে ক্যানের, তো ক্যানের উপরে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা এরকম একটা গোল আকৃতির শেপ, অবশ্যই জানো। এই গোলের সাইড দিয়ে তুমি একটা যদি লাইন কল্পনা করো, তাহলে সেটাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? সেটাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। আর একটা কথা ভাইয়া, আর একটা কথা হলো, এইটা আমার একটা অক্ষের মধ্যে আছে, এটা আমার কিসের মধ্যে আছে? অক্ষের মধ্যে আছে। আমি একটু যদি শেপ নেই, আমি একটু শেপ নিয়ে তোমাদের দেখাই অক্ষটা। দেখো অক্ষটা কেমন, অক্ষটা হলো এই বরাবর, মনে করে একটা অক্ষ আছে, সেম ভাবে এই বরাবর একটা অক্ষ আছে, বুঝতে পারছো? সেম ভাবে আর একটা অক্ষ আছে কোন দিক বরাবর? আর একটা অক্ষ আছে এই দিক বরাবর। এটা, এটা আমি এখন দিলাম কি জন্য? তোমাদের বোঝার জন্য আর কি, সুবিধার্থে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা আমি একটা যদি অক্ষ কল্পনা করি বা অক্ষ বিবেচনা করি, তাহলে এটাকে অবশ্যই আমি কি অক্ষ দিব? এটাকে আমি এক্স অক্ষ দিব। এইটা যেহেতু উপরের দিকে, এটাকে আমি জেড অক্ষ দেই, এটাকে আমি জেড অক্ষ দিলাম। আর এইটাকে আমি ওয়াই অক্ষ দিলাম। তোমরা অবশ্যই এগুলো দেখতে পাচ্ছ। আর এটা অবশ্যই আমার এটা মূল বিন্দু, বুঝতে পারছো? তাহলে একটা 3D ডাইমেনশনে বা 3 ডাইমেনশনের মধ্যে একটা বস্তু আছে, যেটা আমি সিলিন্ডার আকৃতি বা ওই ক্যানের সঙ্গে তুলনা করতেছি। তাহলে ক্যানের উপরের পৃষ্ঠটা আমি এটার নাম দিলাম কি? এস একটা পৃষ্ঠ। তলটা কি? তলটা এস, মানে এই রেখাটা আর কি এস দিলাম, পুরো তলটা মিলে, পুরাটাকে মিলে এস দিলাম। কিন্তু কথা হলো উপরে একটা আছে, নিচে একটা আছে। কারণ কি? একটা যদি তলের সিমিলার এপিট ওপিট থাকে না, যেমন একটা পয়সার এপিট ওপিট থাকে, সেম ভাবে একটা তলেরও এপিট ওপিট আছে। সে এপিট ওপিট, এই উপরের পিঠটা, এই এটাকে নাম দিলাম হলো, এই উপরের পিঠটাকে নাম দিলাম আমি, নাম দিলাম DS2, মানে ক্ষুদ্র একটা পিঠ নিছি। এটার নাম হলো S2, আর নিচেরটার নাম হলো S1। এই S2 এর মধ্যে ক্ষুদ্র একটা জায়গা সবুজ, তোমরা দেখতে পাচ্ছ সবুজ যে জায়গাটা আছে, এটার নাম আমি DS2 ধরে নিলাম, ক্ষুদ্র একটি। আমি ক্ষুদ্র নিয়ে হিসাব করব, তারপর আমি পরবর্তীতে সেটা বড় করে দেব, ঠিক আছে? তাহলে সেম ভাবে অপর পৃষ্ঠে নিচে একটা দিছি, এটা হলো, এটার নাম হলো DS1, মানে ক্ষুদ্র একটা। আমি এটা একটু নিচে দেওয়ার কারণটা হলো তোমাদের জন্য বুঝাতে বুঝাতে পারি যে নিচে একটা তল আছে, সেই তলটা কেমন হতে পারে, ঠিক আছে? আসলে দুটা মিলে একটা জিনিস, এই দুটাই হলো একটা এপিট ওপিট। এটা যেন তোমরা মাথায় রাখো, ঠিক আছে? তাহলে আমি এটা দিলাম। এখন ভাইয়া এই যে ক্ষুদ্র যে আমি জায়গাটা নিলাম, এটা একটা স্থানাঙ্ক দিতে হবে বা একটা ফাংশন ধরে নিতে হবে আমাকে। আমি এটা একটা ফাংশন ধরে নিব। দেখো এটা একটা ফাংশন ধরে নিচ্ছি। ফাংশনটা কেমন? ফাংশনটা হলো, যেহেতু এটা S2, তার মানে আমি S2 ধরে নিলাম। S2 এর একটা ফাংশন আমরা পরে বসাবো। আর তলের নিচে এটা দিলাম আমি S1, S1 দিলাম। আমি এখন মান বসাবো না, আমি পরের পৃষ্ঠায় মান বসাবো, ঠিক আছে? সেম ভাবে এটা হলো আমার একটা লম্ব, এটা হলো লম্ব, এটা তলের, মানে ওই অক্ষের একটা লম্ব, অক্ষের উপর লম্ব কে, একক ভেক্টর অক্ষের সাথে। আর তলের উপর লম্ব, এটাকে আমি ইটা দিলাম, ইটা দ্বারা প্রকাশ করলাম তলের উপর লম্ব, ঠিক আছে? সেম ভাবে এটা হলো ইটা 2,
এটা সরি, এটা ইটা ওয়ান, এটা হলো ইটা টু, এটা হলো ইটা ওয়ান, এটা হলো ইটা টু। তাহলে ভাইয়া এই চিত্রটা মোটামুটি আমি একটু আইডিয়া দিলাম। আর নিচে একটা তল আছে, বা নিচে যে ক্ষেত্রটা আর একটা তল, এটার নাম আমি দিলাম আর। তো আমি মোটামুটি তোমাকে চিত্রটা দেখাই দিলাম মোটামুটি। এখন আমি তোমাকে বিবৃতিটা বলি, তোমরা অবশ্যই বিবৃতিটা মুখস্থ রাখবা। বিবৃতিটা যদি পরীক্ষার হলে নাও আসে, তোমাকে অবশ্যই লিখে আসতে হবে, আর আসলে তো লেখাই লাগবে। ঠিক আছে, বিবৃতিটা কেমন? যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয় এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্য ভেক্টর ফাংশন হয়, তবে তোমাকে প্রমাণ করতে হবে কি, ট্রিপল ইন্টিগ্রাল ডেল ডট এ ডিভি। ডেলটা সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম, ডেল হলো, ডেল মানে ন্যাবলা, মানে এর অপর নাম হলো ন্যাবলা। এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এটা দ্বারা বোঝায় আর কি এটা। যেটা আমরা আগে বলেছিলাম। এবং এখানে এই একটি ভেক্টর আমাকে ধরে নিতে হবে, এই দুটা ভেক্টরের ডট গুণন, এবং সেটা আয়তনের সাপেক্ষে যদি আমি করি, তাহলে আমি কি পাবো, একটা সারফেস ইন্টিগ্রালে এ ডট ইটা, এটা হলো ইটা বা একক ভেক্টর, ডিএস এর সমান আমি পাবো, অথবা ক্লোজ ইন্টিগ্রাল এ ডট ডিএস পাবো। অর্থাৎ এখানে তিনটার মধ্যে যে কোনো দুইটা তুমি যদি প্রমাণ করে দেখাইতে পারো, তাহলে তোমার প্রমাণ কমপ্লিট। যে কোনো দুইটা যদি তুমি প্রমাণ করে দেখাইতে পারো, তাহলে তোমার কি প্রমাণ কমপ্লিট। তাহলে আমি কোন দুটা দেখাবো? আমি সাধারণত যেটা সহজ হবে সেটা দেখাবো। আমি এই দুটা প্রমাণ করে দেখাবো তোমাদের, এবং এই দুটা করলে হয়ে যাবে, এটা করা লাগবে না, এটা হলো একটু কঠিন, এই জন্য এটা আমি করে দিব না, সহজটা তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে চেষ্টা করতে পারো। তাহলে আমি এখন শুরু করি ভাইয়া। এটা বিবৃতি থাকলো, বিবৃতিটা অবশ্যই তোমার মুখস্থ রাখবা, খুব সহজ একটা বিবৃতি। আর বিবৃতির সাথে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে না। চিত্র অঙ্কন কোথায় করবা? যখন তোমরা প্রমাণে চলে যাবা, তখন তুমি সেখানে চিত্র অঙ্কন করবা। যখন তোমরা প্রমাণে চলে যাবা, তখন সেখানে তোমরা চিত্র অঙ্কন করবা। আমি যেহেতু এখানে একটা অক্ষ নেই না, একটা অক্ষ নিয়ে নেই, যেহেতু আমি অক্ষ নেই নাই, একটা আমি সরি, আমি একটা অক্ষ নিয়ে নেই, আমি যেহেতু অক্ষ নেই, একটা অক্ষ নিয়ে নেই। ঠিক আছে, যেমন এইদিকে একটা অক্ষ নিলাম আমি, এটাকে এক্স অক্ষ দিব। আর একটা অক্ষ নেব, কি অক্ষ? অয় অক্ষ নিব। একটা কি অক্ষ নিলাম? এটা হলো অয় অক্ষ নিতে পারি, বা জেড অক্ষ, যা ধরবো তাই হবে আমার। আর একটা অক্ষ লাগবে, যেহেতু এটা 3 ডাইমেনশন, তাহলে আর একটা অক্ষ লাগবে, জেড অক্ষ লাগবে, বা অয় অক্ষ বলতে পারো, যেদিকে দিবা সেই দিকেই হবে, শুধু আমি 3টা অক্ষ নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমি নাম দিলাম এক্স অক্ষ, এটার আমি ওয়াই না দিয়ে জেড দিই, তাহলে সুবিধা হবে। এটাকে আমি ওয়াই দিলাম, ওয়াই অক্ষ। আমার কথা কি ক্লিয়ার? মানে 3 ডাইমেনশনের মধ্যে আমার একটা বস্তু আছে, এটাকে আমি বলছিলাম কি, একটা ক্যানের মতো, মানে ক্যানের সাথে আমি তুলনা করেছিলাম, বা তোমরা সিলিন্ডার আকৃতি কিছু ধরতে পারো, সমস্যা নাই। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমাকে এখন আঁকাইতে হবে, এই চিত্রটা তোমার আঁকাবো অবশ্যই। আর মনোযোগ সহকারে বোঝো, নাহলে কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে না। তাহলে অবশ্যই সিলিন্ডার আকৃতির মাঝ বরাবর একটা অক্ষ থাকবে, যেটা তোমরা অবশ্যই অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ, একটা অক্ষ আছে। আর এই যে এটাকে আমরা কি ধরেছিলাম, এটা এস তল ধরেছিলাম, এস তল। আর রেখাটা আমি এস দ্বারা প্রকাশ করেছি, এটা একটা এস তল। এস তলের মধ্যে ক্ষুদ্র একটা অংশ, সেটাকে ডি এস টু ধরলাম, উপরের তলটা। আর অপর পৃষ্ঠ যে তলটা আছে, সেটাকে আমি ধরলাম ডি এস ওয়ান। আমার কথাটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং বুঝতে পারারই কথা, কারণ এপিট ওপিট আমি একটু নিচে দিয়েছি, কারণ যেন বোঝা যায়, ফাঁকা থাকলে একটু বোঝা যাবে যে অবশ্যই তলটা আছে। ঠিক আছে, এবং এই যে এই তলটা আছে, বা এই ক্ষুদ্র জায়গাটা আছে, এটা একটা ফাংশন আমরা ধরে নিতে পারি। ফাংশনটাকে আমি ধরে দিতে পারি যে এস টু, এস টু সাজ দ্যাট, জেড ধরে নিব, জেড অক্ষ বরাবর যেহেতু জেড ধরে নিলাম, জেড ইজ ইকুয়াল টু এফ টু ধরে নিব। এফ টু কেন? কারণ আমাদের এস টু, এজন্য আমি এফ টু ধরে নিলাম, এফ টু এক্স কমা ওয়াই ফাংশন ধরে নিলাম। তল যেহেতু তল টু ডি সারফেস থাকে, এজন্য আমি এক্স ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আমি ধরে নিব কেমন, এটার ক্ষেত্রে ধরে নিব হলো এস ওয়ান সাজ দ্যাট জেড। জিনিসটা কিন্তু একই, জিনিসটা একই না, কিন্তু তলটা এপিট ওপিট হওয়ার কারণে আমি এক্স ওয়ান এস ওয়ান এস টু ধরে নিলাম। এটাকে আমি নাম দিব এফ ওয়ান এক্স কমা ওয়াই ফাংশন। কারণ কি, তাদের ফাংশন বা বিন্দু একই, এপিট ওপিট, পিট আলাদা হওয়ার কারণে এস ওয়ান এস টু ধরে নিলাম। খুব সহজে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, এইবার আমাদের আরো কিছু দেখতে হবে। আমরা এখন যেহেতু ভেক্টরে কাজ করবো, বা ভেক্টর ক্যালকুলাসে কাজ করব, তাহলে এই যে তলের সাথে যে অক্ষটা আছে, এই অক্ষের যে উপরে যেটা যাবে জেড অক্ষ বরাবর, এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা অবশ্যই আমরা জানি যে জেড অক্ষ বরাবর কাজ করে কি, একক ভেক্টর কে, কে কাজ করে। এবং এর তলের উপর লম্ব, তলের সাথে লম্ব, তলটা একটু দেখতে পাচ্ছ বাঁকা,
তলের সাথে লম্ব, এটাকে আমরা ধরবো ইটা 2, এটাকে ধরবো কি ইটা 2 একক ভেক্টর ইটা 2, উপরে একটা ক্যাপ দেওয়া আছে, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। আর এই যে অক্ষ এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণ, একক ভেক্টর এবং মধ্যবর্তী কোণ, এটা একটা কোণ তৈরি করছে না? এই কোণটাকে আমরা দিব হলো, এই কোণটাকে আমরা দিব হলো গামা। আর যেহেতু এটা কোথায় হচ্ছে, S2 এর ক্ষেত্রে, এই জন্য একে আমি নাম দেব গামা 2, এজন্য এর নাম দেব কি গামা 2। সেম ভাবে অপর পৃষ্ঠে বা অপর পৃষ্ঠে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও আরো একটা দেখতে পাচ্ছ যে কোণ তৈরি করছে। কে কোণ তৈরি করছে দেখতে পাচ্ছ না? এটা কোণ তৈরি করছে, এটার নাম আমরা দিব কি, এটার নাম দিব আমরা গামা 1, গামা 2 গামা 1 দিলাম। আর এটার একক ভেক্টরটার নাম দিব হলো ইটা 1। আমার কথা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই যে প্রথম যে সারফেসটা S2 সারফেসে আমাদের সব কাজ ক্লিয়ার, S2 এবং S1 এর ক্ষেত্রে। এবার আমরা দেখি আরেকটা আমাদের তল আছে নিচের দিকে। আগেই বললাম যে একটা ক্যানে দুইটা মাথা থাকে বা একটা পাইপে দুইটা মাথা থাকে, উপরে একটা নিচে একটা। এই নিচের মাথায় এখানে আর একটা সবুজ ক্ষেত্র দেখতে পাচ্ছ। এই সবুজটা হলো এই যে উপরে যে তলটা আছে আর হলো অভিক্ষেপ। আর কি অভিক্ষেপ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, এর হলো অভিক্ষেপ, এটা হলো আর। এখন ভাইয়া আমি সুন্দর করে প্রমাণ শুরু করি। আর ছোট ছোট কিছু জিনিস লাগবে, সেগুলো আমি প্রমাণ করা অবস্থায় আমি এখানে লিখে দিব বা বুঝে দিব, ঠিক আছে? তাহলে আমি এখন যা যা এখানে বললাম বা যা যা এখানে ছবিটা অঙ্কন করলাম, তাই তাই আমি এখানে লিখবো। তাহলে আমি শুরু করি। আচ্ছা, আর একটা কথা, আমার বিবৃতির যেটা আছে না, বিবৃতিটা এখানে তোমরা আর একটা জিনিস লিখে দিতে পারো, এই ইটার পরিচয়টা দিতে পারো, যে যেখানে যেখানে ইটা হলো, ইটা হলো এস তলে, তাহলে মানুষ ভালো বুঝবে আর কি। এস তলে অঙ্কিত, অঙ্কিত যোগ বোধক বহিস্থ অবিলম্ব, যোগ বোধক বহিস্থ অভিলম্ব। বুঝতে পারছো? অভিলম্ব মানে অভিলম্ব বলতে খাড়া আর কি, মানে লম্ব আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? বহিস্থ অবলম্বন মানে বাইরের দিকে অবিলম্ব। এটা জানো তোমরা এখানে একটা ছোট নোট দিয়ে দিতে পারো, যেখানে ইটা হলো এস তলে অঙ্কিত যোগবোধক বহিস্থ অবিলম্ব। তাহলে ইটার পরিচয়টা আমরা আশা করি এখানে ব্যবস্থা করেছি বা দিয়েছি। তাহলে আমি এখন প্রমাণ শুরু করি। তাহলে মনে করি আমাদের বর্ণনাতে ছিল যে ভি আয়তন, এর আয়তনটা কেমন? এই এই হলো ক্যানটা বা তোমার পাইপটা ধরতে পারো বা সিলিন্ডার যে বস্তুটা আছে, এটা আয়তন কত? ভি। তাহলে মনে করি ভি আয়তনের আবদ্ধ তল, ভি আয়তনের আবদ্ধ তল কত? আবদ্ধ তল হলো এস, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি, এস, ঠিক আছে? এস। এখন যাকে স্থানাঙ্কের স্থানাঙ্কের অক্ষের সমান্তরালে, স্থানাঙ্কের অক্ষের সমান্তরালে, অক্ষের সমান্তরাল, সমান্তরাল সরল রেখা, সরল রেখা সর্বাধিক কয়টা পয়েন্টে ছেদ করতে পারে ভাইয়া? সর্বাধিক 2টি পয়েন্টে ছেদ করতে পারে। কেন? আমরা আগেই দেখেছিলাম, আমরা ওই যে গ্রিনের পেপারতেও দেখেছিলাম, যে তুমি যদি এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছ, এখানে একটা ছেদ করছে, এখানে একটা ছেদ করছে। সেম ভাবে ওয়াই অক্ষ বরাবরও তোমার দুই জায়গায় ছেদ করবে। এই বরাবর যদি আসে, উপরে একটা ছেদ করবে, নিচে একটা করবে। জেড অক্ষ বরাবর দুই জায়গায় ছেদ করবে। তো ভাইয়া এই কথাটা এখানে বলা হয়েছে, আমাদের ছেদ বিন্দু না বের করতে পারলে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো না। তো এই জন্য ছেদ বিন্দু আমাকে বলে দিছি। আর ছেদ বিন্দু থাকলে আমাকে কন্ডিশন আসবে, আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এই কথা যেন মাথায় থাকে। তাহলে স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল সরল রেখা সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করে, সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করে। কয়টি বিন্দু? 2টি বিন্দুতে ছেদ করে, 2টি বিন্দুতে ছেদ করে। কেবলমাত্র এই শর্তের জন্য, তাহলে এই শর্তের জন্য, কেবলমাত্র কেবলমাত্র এই শর্তের জন্য, এই শর্তের জন্য আমরা তাহলে কি পাবো? নিম্নতল পাবো। মানে আমি যেটা ওটাই বলতেছি, এটা উপরে পিঠ নিচের পিঠ, তার মানে এটার নাম হলো, এটার নাম কি? ঊর্ধ্বতল। এটা হলো ঊর্ধ্বতল,
ঊর্ধ্বতল, আর এটা কি, এটা হলো নিম্নতল, এটা হলো নিম্নতল, নিম্নতল। কারণ কি, আমি উপরে পিঠ আর নিচের পিঠ বলেছিলাম, ওই একই কথা। যদি সাধু ভাষায় বাংলা কথায় লেখো যে ঊর্ধ্বতল আর নিম্নতল, ঠিক আছে। তাহলে এই শর্তের জন্য আহ এই শর্তের জন্য আমরা কি এস কে দুটি অংশে বিভক্ত করতে করতে পারি। এস কে দুটি অংশে, আমি পরে পেজে যাই, দুটি অংশে বিভক্ত করতে পারি বা করি। তাহলে নামটা কি নাম দিব, যে নিম্নতল, নিম্নতল হলো S1 ও ঊর্ধ্বতল হলো S2, এটা যেন মাথায় থাকে। তাহলে এখন ধরে নেই ফাংশন গুলো যেহেতু ধরছি, তাহলে ধরি ধরি তাহলে S1 কি ধরলাম, S1 z ইজ ইকুয়াল টু F1 xy, আর S2 এর জন্য আমরা কি পাইছি, z ইজ ইকুয়াল টু সেম F2 xy, F2 xy, ঠিক আছে। তাহলে এবং এবং আরেকটা কি জিনিস, এবং xy সমতলে, xy সমতলে s এর অভিক্ষেপ r, s এর অভিক্ষেপ কি হয়, অভিক্ষেপ হলো r। এখন এখানে তোমাকে বুঝাই xy সমতলে কেন বললাম। এই যে অভিক্ষেপটা আছে, দেখো অভিক্ষেপটা একটা 2D ডাইমেনশনে থাকে। 2D ডাইমেনশনে থাকলে কোথায়, এই যে নিচের দিকে, মানে একটা তলা বোঝা যাবে। তলাটা কোথায়, তুমি যদি এই ক্যানটাকে তুমি বা এই পাইপটাকে তুমি যদি মাটিতে স্থাপন করো, তাহলে মাটির মধ্যে থাকবে বা কোনো একটা ভূমির মধ্যে থাকবে। ভূমির মধ্যে থাকলে কি সেটা 2D, আর 2D হলে সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেহেতু আমি এটা ধরে নিছি, এজন্য আমি এটা লিখলাম কি এক্স ওয়াই সমতলে অবস্থিত, ঠিক আছে। তোমরা এখানে যদি জেড ধরে নিতে তাহলে এটা এক্স জেড সমতলে হইতো। ওকে, এই পর্যন্ত তুমি ক্লিয়ার হইছো? ওকে। এবং আর একটা জিনিস আমাকে ধরে নিতে হবে, এবং এ ভেক্টর যে এখানে বলা আছে, দেখো এ ভেক্টর বলা আছিল, এ ভেক্টর বলা ছিল, তাহলে এ ভেক্টরটা আমাকে ধরে নেওয়া লাগবে। তাহলে এবং এ ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি কি ধরে নিব, ধরে নেই যে A1I ইচ্ছা মতো, A2J, A3K ধরে না লাগবে। যেহেতু 3D ডাইমেনশনের জিনিস, অবশ্যই তার বিন্দুটা কেমন হবে বা ভেক্টরটা কেমন হবে, 3D ডাইমেনশনে বা ত্রিমাত্রিক স্থানাঙ্কে ভেক্টরটা আসবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি জানি ভাইয়া, আমরা জানি, আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। আমরা জানি ওখান থেকে পাইলাম কি, পাইলাম এখান থেকে এই ডেল ডট এ ডিভি এবং ত্রিপল ইন্টিগ্রালের মধ্যে, তাহলে আমি সেটাই লিখবো, ত্রিপল ইন্টিগ্রাল ভি ডেল ডট এটা ডিভি, তাই না, এটা আমি পাচ্ছি। তাহলে আমি এখন এর মানগুলা বসে দেবো এখন। তাহলে এই আমার যেহেতু জায়গা নেই, তাহলে আমি এই পেজে বসাই, তাহলে মানগুলা বসে দিলে ত্রিপল ইন্টিগ্রাল ভি, মানগুলা কি হবে, ডেল এর পরিবর্তে থেকে আমি কি লিখতে পারবো, ডেল ডেল এক্স অফ আই। চাইলে তোমরা এই ডেলও লিখতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা। প্লাস ডেল ডেল এক্স, সরি ওয়াই অফ জে, ওয়াই অফ জে, এবং ডেল ডেল জেড অফ কে। এটা আমি ডেলের পরিবর্তে থেকে লিখতে পারতেছি। আর ডট গুণন কে থাকবে, A1I, A2J, A3K, তার সাথে ডিভি আছে, ডিভি থাকে গেল, ঠিক আছে। আচ্ছা, ডিবি থাকে গেল। এখন কথা হলো তুমি ডট গুণ করবা, ডট গুণ করবা অবশ্যই, ত্রিপল ইন্টিগ্রালটা যা আছে ঠিক রাখো, তুমি ভি ঠিক রাখো। ডট গুণ করলে কি হবে, I1 হবে, অবশ্যই ডট গুণ সম্পর্কে তোমার ধারণা আছে, নাহলে তুমি তো এই পর্যন্ত আসতে পারবা না। তাহলে এখানে A1 প্লাস ডেল ডেল ওয়াই, A2 ডেল ডেল জেড, A3, এই পর্যন্ত ধারণা আছে। এই পর্যন্ত ধারণা না থাকলে তুমি আসতে পারবা না, এটা তুমি করতে পারবে অবশ্যই। তারপর দেখো ডিভি, এই যে ডিভি আছে, এই ডিভি কে ভাঙ্গাইলে আমরা কি পাই, ডিভি মানে কি, এখানে ক্ষুদ্র আয়তন বোঝাচ্ছে। ক্ষুদ্র আয়তন মানে কি, ডি এক্স ডি ওয়াই ডি জেড। কারণ কি, তুমি এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষের উচ্চতা তুমি যদি গুণ করো তাহলে তুমি আয়তন পাও। আর যেহেতু ক্ষুদ্র আয়তন, তাহলে ডি ওয়াই এক্স ডি ওয়াই আর ডি জেড তুমি পাবা, এটা তো পাবা, তাই না। ওকে, তাহলে আমি এই পর্যন্ত আমার ক্লিয়ার। তাহলে এখন ভাইয়া
এটার নাম দিব, এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে দেই, একটা সমীকরণ নাম্বার দিয়ে দেই। সমীকরণ নাম্বারটাকে আমি 1 নাম্বার দিলাম। আমার যেহেতু জায়গা শর্ট আমি এভাবে দিলাম, 1 নাম্বার দিলাম। তাহলে এখন আমার এই যে শর্তগুলো ছিল, এখানে যে S1 এবং S2 যে দুইটা শর্ত ছিল, এই দুইটা শর্ত যদি আমি এখন অ্যাপ্লাই করি এটার উপরে, তাহলে আমার এটা প্রমাণিত শেষ। ঠিক আছে, তাহলে আমি এখন শর্ত 1-এর জন্য পাই কি পাই? আচ্ছা, শর্ত 1-এর জন্য ঠিক আছে। অথবা তুমি আর একটা কাজ করতে পারো, এখানে তুমি ডিএক্স ডিওয়াই ডিজেড তুমি আলাদা করে দিতে পারো। ডিএক্স ডিওয়াই ডিজেড তুমি আলাদা করে দিতে পারো। দিলে কি হবে, এই জিনিসটা এর কাছে আসবে, এই জিনিসটা এর কাছে আসবে, এবং এটা এর কাছে আসবে, মানে তিনটার কাছে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে আর কি। তাহলে সেখান থেকে তুমি কি পাবা? সেখান থেকে তুমি পাবা এরকম যে সারফেস ইন্টিগ্রাল, এটা তোমার লেখার দরকার নেই, আমি বুঝাচ্ছি আর কি। তাহলে A1 ডেল এক্স, তুমি এখানে ডিএক্স পাবা, ডিওয়াই পাবা, ডিজেড পাবা। সেম ভাবে ডেল ডেল ওয়াই, A2 এর সাথে ডিএক্স পাবা, ডিওয়াই পাবা, ডিজেড পাবা। পাবা কিনা? পাবা, অবশ্যই পাবা। তাহলে সেম ভাবে এর সাথে ডেল A3 এর সাথে তুমি কি পাবা? ডেল জেড পাবা। এটা ডিএক্স পাবা, ডিওয়াই পাবা, ডিজেড পাবা। তাহলে দেখো, তুমি আলাদা করে দিলে এটা পাবা। তাহলে এটা তোমার লেখার দরকার নাই, তোমাকে বোঝার স্বার্থে তোমাকে আমি দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এখন তুমি এখানে একটা একটা পদ নিয়ে কাজ করবা, একটা একটা পদ নিয়ে কাজ করবা, একটা একটা। তাহলে তুমি এখানে যদি এটার সাথে তুমি কল্পনা করো, তাহলে এটার সাথে এটা গুণ অবস্থা থাকবে। ওকে, তাহলে আমি ভাইয়া তোমাদের প্রমাণের সুবিধার্থে বা সহজ হওয়ার সুবিধার্থে আমি এইটা নিয়ে কাজ করব আগে। A3 নিয়ে আমি কাজ করব, তারপর আমি সেম ভাবে অনুরূপ ভাবে বলতে পারবো A2 A1 সব সেম মান আসবে। তাহলে ইন্টিগ্রেশনটা এটার সঙ্গেই থাকবে। তাহলে আমি এখানে বলতে পারবো যে এখন এখন ইন্টিগ্রেশন অফ ভি, এবং এখানে কি থাকবে? ডেল A3 ডেল জেড থাকবে, এবং তার সাথে কি থাকবে? ডিএক্স ডিওয়াই ডিজেড থাকবে। আমি 1 নাম্বার থেকে এটা বলতে পারতেছি, তাই না? তাহলে এখন ভাইয়া এই জিনিসটাকে একটু সুন্দর করে, বা এই যে ট্রিপল ইন্টিগ্রালটাকে একটু ভেঙে লিখতে হবে। এটা লেখার জন্য আমি পরের পেজে চলে যাচ্ছি। দেখো, আমার তিনটে একসঙ্গে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, একটা একটা করে করব। তাহলে আমি বাহিরের দুইটা ইন্টিগ্রেশন রাখে দিলাম, এবং যখন দুইটা ইন্টিগ্রেশনের কাছে আসব, অবশ্যই আমি এটা আর দিব, বা আর এর কাছে আসবো। ঠিক আছে, বা এটাকে আমি আর আপাতত দিয়ে রাখতেছি, পরে আমি এস এ, এটাকে আমি এস এ কনভার্ট করব, পরে আমি এস এ কনভার্ট করব। আর আমি এটা সাংকেতিক চিহ্ন হিসেবে দিয়ে রাখতেছি। এবং আরেকটা যে তোমার সমাকলন থাকলো বা ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো, আমি সেটা ভিতরে দিলাম। এবং এর লিমিটটা কোথা থেকে দেখো দেখি? এর লিমিটটা হলো আমার, এই যে দেখো এখানে, এর লিমিটটা কোথা থেকে দেখতে পাইছো? যে F1 x থেকে, F1 x থেকে, মানে F1 থেকে F2 পর্যন্ত তোমাকে লিমিটটা দিতে হবে। কারণ কি, একটা পয়েন্ট বা এপিট ওপিট। তাহলে আমি লিমিটটা কোথা থেকে দিব? লিমিটটা দিব Z = F1 xy থেকে Z = F2 xy পর্যন্ত আমি লিমিটটা দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে কি আমার? এখানে থাকবে ডেল A3 ডেল জেড। আচ্ছা, এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড ছিল না? ডিএক্স ডিজেড ছিল। যেহেতু আমার ডিজেড আছে, তাহলে আমি ডিজেডটাকে ভিতরে রেখে দিব, আর ব্র্যাকেট ক্লোজ করে বাইরে ডিএক্স ডিওয়াইটা রেখে দিব। এ কথা কি বুঝতে পারছো? ওই লাইনটা থেকে এই লাইনটা আসে। তারপর ভাইয়া তুমি এখান থেকে লিখতে পারবা, ডাবল ইন্টিগ্রেশনটা তুমি রেখে দাও। এখানে তুমি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একসঙ্গে করো। কারণ এই যে ইন্টিগ্রেশনও আছে, ডিফারেন্সিয়েশন আছে, মানে ডেল মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ, অন্তরীকরণ তো। তাহলে এই দুটো একে অপরের বিপরীত। তাহলে অবশ্যই দুইটা কাটাকাটি গিয়া কি থাকবে? শুধুমাত্র একটা A3 থাকবে, A3 থাকবে। তাহলে A3টা আমি লিখতে পারবো, কিন্তু A3-র একটা স্থানাঙ্ক আছে, সেটা কি তোমরা জানা আছে? A3টা আমি কি ধরে নিয়েছিলাম? এখানে দেখো দেখি, A1 A2 A3, তাই না? তাহলে এটা অবশ্যই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি ধরে নিয়েছিলাম। তাহলে A3 মানটা কেমন আসবে? XY Z আসবে, XYZ আসবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে যেহেতু লিমিট আছে, তাহলে লিমিটটা আমি এখানে দিয়ে দিব। লিমিটটা কত? Z = F1 xy, এবং এটা হলো F2 xy, বাহিরে কত? dx dy। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো,
এদিকে আসি আমি। এখন এখানে আমি লিমিটের মানটা বসে দেই। আমি লিমিটের মানটাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আর দিলাম। তাহলে A3 কার সাপেক্ষে করলাম? জেড এর সাপেক্ষে, তার মানে আমার এখানে একটা জেড এর জায়গায় মান বসবে। তাহলে A3 অফ এক্স ওয়াই, লোয়ার লিমিট আপার লিমিট কি F2, আমি শুধুমাত্র F2 দিয়ে প্রকাশ করলাম, এক্স ওয়াই এগুলা লিখলাম না, ঠিক আছে। মাইনাস A3 এক্স ওয়াই F1, এই জিনিসটা বসবে। আর বাইরে কি আছে আমার? বাইরে আমার ডিএক্স ডিওয়াই আছে। বুঝতে পারছো? এখন কি এই জিনিসটা আরটা বা এই ডাবল ইন্টিগ্রালটা এবং ডিএক্স ডিওয়াইটা কি দুটার মধ্যে গুণ করে দেওয়া যায় না? দুটার মধ্যে গুণ করে দিলে কেমন আসবে? যে ডাবল ইন্টিগ্রাল আর A3 এক্স ওয়াই F2 এবং ডিএক্স ডিওয়াই থাকবে মাইনাস ডাবল ইন্টিগ্রাল আর A3 এক্স ওয়াই এবং F1 থাকলো, ডিএক্স ডিওয়াই থাকলো। বুঝতে পারছো? এখন আমরা কি এগুলা মান জানি? আমাকে তো কোথায় ভেক্টরে কনভার্ট করতে হবে। আমি কি এগুলার মান জানি ভাইয়া? ডিএক্স ডিওয়াই এর মান জানি, এটাকে রাখা যাবে? যাবে না। তাহলে অবশ্যই অবশ্যই এটাকে আমি এখন ধরে নিব কোন একটা আহ তাহলে আগে আমি 1 নাম্বার ধরে নিয়েছিলাম, এবার এটাকে আমি কত নাম্বার ধরবো? 2 নাম্বার ধরে নিলাম, ঠিক আছে। 2 নাম্বার ধরে নিলাম। তাহলে এখন আমার কোথায় কি অ্যাপ্লাই করব? এখন দেখো, এখন আমাকে তলের যে অভিক্ষেপ এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমি S2 S2 এর জন্য S2 এর জন্য S2 এর জন্য বা S2 ঊর্ধ্বতলের জন্য যেটা দিবা সেটাই হবে। S2 ঊর্ধ্বতলের জন্য দাও, ভালো হবে। ঊর্ধ্ব তলের জন্য, S2 ঊর্ধ্বতলের জন্য আমি কি করতে পারি ভাইয়া? তোমাকে আমি একটা জিনিস বুঝাই। মনে করো তোমার এদিকে কিছু একটা আছে, ধরে নিলাম যে তোমার এই তলটা যেমন একটা হেলানো তল দেখতে পাচ্ছ তোমরা? একটা কি হেলানো তল দেখতে পাচ্ছ? দেখো তো, এটা হেলানো তল না? তুমি যদি এই দিক থেকে কিছু একটা লাইট মারো, তুমি যদি এই দিক থেকে লাইট মারো, এই আলোটা কোথায় এসে পড়বে? এই ভূমির মধ্যে এসে পড়বে কিনা? ভূমির মধ্যে পড়বে। তাহলে এটা কোনটা? ওই আমার ডিএস তলটা, এটা তোমার ডিএস তল, তাই না? আর এটা এটা হলো, এটার ক্ষেত্রফলটা কত? এটা ক্ষেত্রফলটা কত? ডিএক্স ডিওয়াই। আর এই কোণটা কত ধরে নিয়েছিলাম আমরা? এই কোণটা আমরা গামা 2 ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে এখান থেকে তুমি লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক কার? কস থিটা। কস থিটার জন্য তুমি কি লিখতে পারবা? ডিএক্স ডিওয়াই ডিভাইডেড ডিএস লিখতে পারবা। তাহলে এখান থেকে ডিএস ইজ ইকুয়াল টু কি আসে? কস গামা ইজ কস গামা, কস গামা ডিএক্স, সরি 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 সরি, এখানে আমার উল্টা হয়ে গেছে। ডিএস কস গামা, ডিএস কস গামা ইজ ইকুয়াল টু তুমি ডিএক্স ডিওয়াই লিখতে পারবা। এটা লেখা যাচ্ছে কিনা ভাইয়া? আমি আমি অন্য কোনো কিছু দেখতেছি না, আমি জাস্ট ওই তোমাকে তলটা থেকে বুঝাচ্ছি। তুমি এটা ডিরেক্ট একবার লিখে দিতে পারবা, জাস্ট এটা তোমাকে বোঝার জন্য আমি এটা দিলাম। তুমি ডিরেক্ট এটা এইভাবে লিখে দিতে পারবা, ডিরেক্ট এটা এইভাবে তুমি ডিরেক্ট লিখে দিতে পারবা। কোনটা দেখো, আমি তোমাকে লিখে দিচ্ছি যে এই তলের জন্য, এই তলের জন্য তুমি কি পাচ্ছ? যে ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু তুমি পাবা যে কস গামা 2 ডিএস 2 পাবা। ওটা জাস্ট আমি তোমাকে চিত্র আঁকায় বুঝিয়ে দিলাম যে এটা কিভাবে আসে, তুমি ডিরেক্ট এটা লিখে দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। এখন এটা ইজ ইকুয়াল টু আমি কি পাই? এটা ইজ ইকুয়াল টু আমি পাই এই যে ইটা ইটা 2 কে ডিএস 2। এটা কিভাবে আমরা পাই একটু তোমাকে দেখাই, এটা একটু দেখাই। দেখো, তুমি যখন এই দুটার ডট গুণন করবা, এই দুটার ডট গুণন করবা, করলে কি হবে? যেমন আমরা দেখেছিলাম না চিত্রের মধ্যে, দেখো দেখি, এই যে এই যে কে এবং ইটার মধ্যে কি, কে এবং ইটার মধ্যে একটা, এটা দুটাই ভেক্টর, এটা হলো একক ভেক্টর, এটা হলো একক ভেক্টর, এটা হলো জেড অক্ষের জন্য, এটা তলের একক ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টর যদি আমি ডট গুণন করি, এর মধ্যবর্তী কোণ কত? গামা 2। সেটাই এখানে ডট গুণন করলে কত হবে? ডট গুণন করলে ইটার মান কত? যেহেতু একক ভেক্টর, তার মানে এর মান হবে 1, এর মান হবে 1, এবং কি হবে? কস গামা 2 আসবে। তার মানে এন ডট কে ইজ ইকুয়াল টু তুমি কস গামা 2 পাও, কস গামা 2 পাও। তাহলে কস গামা 2 এর পরিবর্তে থেকে তুমি এন ডট কে লিখতে পারবা না, ইটা ডট কে লিখতে পারবা না। তাহলে ইটা ডট কে আমি লিখে দিলাম। কথা কি বুঝতে পারছো? তো ওইভাবে এই জিনিসটা আসে। তাহলে তোমাদের এগুলা ডিরেক্ট লিখলে সমস্যা নাই, ডিরেক্ট ডিরেক্ট লিখলেও স্যাররা বুঝে নিবে। ঠিক আছে, তাহলে S2 এর জন্য তুমি এটা পাইছো। তাহলে S1 এর জন্য কেমন পাবা?
তাহলে S1 নিম্ন তলের জন্য, নিম্ন তলের জন্য আমি কিন্তু একবারে বেসিক থেকে A to Z যা যা ছোট ছোট জিনিস লাগে সব আমি দেখে দিচ্ছি, তোমরা জাস্ট কনফিউজড হবা না, সবকিছু সুন্দরভাবে নিয়ে নিবা, ঠিক আছে। তাহলে S1 নিম্ন তলের জন্য আমি কি পাচ্ছি দেখো দেখি। তাহলে এখানে dx dy, dx dy ইজ ইকুয়াল টু আমি এখানে কি লিখতে পারবো, মাইনাস cos গামা 1 লিখতে পারবো, তার সাথে কি থাকবে ds1। এখন বলবা যে মাইনাসটা কোথা থেকে আসলো, এই যে দেখো তোমার কোণটা দেখো কত বড় হয়ে গেছে, কোণটা কি এটা পার হয়ে গেছে না, এই দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, বুঝতে পারছো, একটু কালারটা চেঞ্জ করে নেই, দেখো এই কোণটা কত বড় হয়েছে দেখতে পারছো, দেখো দেখি 90 ডিগ্রি বড় হয়ে গেছে, তার মানে এখানে মাইনাস আসবে। এটার ব্যাখ্যা আমি আপাতত এখন দিচ্ছি না, মনে রাখো, অনেক লেকচারটা একটু বড় হয়ে যাবে না হলে। তাহলে এটা আসতেছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো eta1 ডট কে লিখতে পারবো, তার সাথে কি থাকবে ds1 থাকবে। আমার কথা তোমরা A to Z বোঝার কথা, আমি সবগুলো S1 S2 এই যে জিনিসটা dx dx মানটা কোথা থেকে আসলো, এটার মানটা কোথা থেকে আসলো, আমি সব কিন্তু দেখাইছি, ঠিক আছে। তাহলে এখন এই dx এবং dy এর মানটা আমি এটার জন্য, এই S2 এর জন্য একটা মান হবে আসবে 2 নম্বর সমীকরণটা, আর S1 এর জন্য 2 নম্বর সমীকরণের মানটা আরেকটা আসবে, তাহলে আমি সেটা দুটো অ্যাপ্লাই করি এখন দেখো। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে নেই, যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, লাইক কমেন্ট অবশ্যই আমাদের শেয়ার করবা, না হলে কিন্তু ভাইয়া আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তোমরা যদি এই কাজটা না করো তাহলে কিন্তু অনুপ্রেরণা থাকে না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা নক দিবা, দিয়ে ডিটেলস জেনে নিবা। অবশ্যই এটা প্রথম বর্ষের জন্য, সব বর্ষের আছে, প্রথম বর্ষের জন্য যারা নক করতে চাও অবশ্যই নক দিবা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি কোথায় ছিলাম, এই মানটা বসে দিব 2 নম্বর সমীকরণে। তাহলে 2 থেকে আমি পাই, তাহলে 2 থেকে আমি পাই, 2 থেকে কি পাই, 2 থেকে পাই যে আমি লিখতে পারি এরকম যে ডাবল ইন্টিগ্রেশন, এটা কি ছিল, এখন আমি এস এর মান বসাবো, এই জন্য এটাকে আমি 8টা আমার এস হয়ে গেল, 8টা কি হলো এস হয়ে গেল। তাহলে এ থ্রি এক্স ওয়াই এফ টু ছিল। তাহলে ডিএক্স ডিওয়াই ছিল আমার, ডিএক্স ডিওয়াই এর জন্য যেহেতু এটা F2, তার মানে আসবে কে কে ইন্টু ইটা2 ds2 আসবে, ইটা2 এটা আসলো। সেম ভাবে মাইনাস ছিল, কিন্তু কথা হলো মাইনাসটা কেন প্লাস হবে, এই যে এখানে যে ডিএক্স S1 এর জন্য ডিএক্স ডিওয়াই, এটার যে সামনে যে মাইনাস আছে, এখানে একটা মাইনাস হবে, এই মাইনাসটার কারণে তোমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ভাইয়া, এটা প্লাস হয়ে যাবে। তখন তোমার আসবে কেমন ডাবল ইন্টিগ্রেশন এস, আচ্ছা যেহেতু এটা S2 S1 দিয়ে নামকরণ করি সুবিধা হবে আর কি, তাহলে A3 XYF1, ওকে। তার সাথে dx dy এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, লিখতে পারবো কে ডট ইটা1 ds1, এটা আমি লিখতে পারবো। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু সংক্ষিপ্ত করে লিখতে চাই, তাহলে দেখো এই জিনিসটাকে আমি কি S1 S2 দুইটা তল মিলে আমি একটা একটা এস দিতে পারবো, দুইটা মিলে আমি একটা এস দিতে পারবো। আবার দেখো এখানে F2 F1 দুটাই আছে A3, তাহলে আমি দুইটা মিলে আমি একটা A3 দিতে পারবো। এবং এখানে দেখো কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, দুইটা মিলে আমি একটা কে দিতে পারবো। আর ইটা1 ইটা2 দুইটা মিলে আমার কি আসতেছে, শুধুমাত্র ইটা আসতেছে, শুধুমাত্র কে আসতেছে ইটা আসতেছে। আর ds1 আর ds2 মিলে আমি লিখতে পারবো ds। এই যে আমি পাইলাম, এটা কার পরিবর্তে থেকে পাইলাম, এটা আমি পাইলাম ট্রিপল ইন্টিগ্রাল ডেল A3 ডেল জেড ডিভি ইজ ইকুয়াল আমি কি পাইলাম, এটা পাইলাম এস A3 কে ইটা, এটা হলো ইটা, এগুলা হলো ইটা, একক ভেক্টর ইটা, আর হলো ডিএস। আমার কথা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমার কথা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা পাইলাম, তাহলে এটাকে আমি হলো কত নাম্বার দেবো, এটাকে আমি 3 নাম্বার দেবো, এটাকে আমরা 2 নাম্বার দিয়েছিলাম, এটাকে আমি 3 নাম্বার দিলাম। তাহলে ভাইয়া এখন
অনুরূপ ভাবে A3 নিয়ে আমি কাজ করেছি, A3 নিয়ে আমি কাজ করেছি, দেখো এখান থেকে A3 নিয়ে আমি কাজ করেছি, সেম ভাবে A2 নিয়ে কাজ করতে পারবো, A1 নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমার এটা করার দরকার নাই, আমি জাস্ট মুখে বলে দিলেই হচ্ছে যে অনুরূপ ভাবে আমি লিখতে পারবো, যে অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে আমি লিখতে পারবো কি, অনুরূপ ভাবে লিখতে পারবো যে ট্রিপল ইন্টিগ্রাল ভি কি ছিল, ডেল A2 ডিভাইডেড ডেল ওয়াই, ডেল A2 ডিভাইডেড ডেল ওয়াই ডিভি ইকুয়ালটা আমি লিখতে পারবো এস A2 এর সাথে কি আসবে, জে ডট ইটা আসবে এবং ডিএস আসবে। এটাকে আমি কত নাম্বার দিব, যেহেতু এটাকে 3 নাম্বার দিলাম, এটাকে আমি 4 নাম্বার দিব, যেহেতু আমি 3 নাম্বার দিয়ে 4 নাম্বার দেবো, এটা 4 নাম্বার। আর একটা আমি লিখতে পারবো ট্রিপল ইন্টিগ্রেশন এক্স ডিভি ইকুয়ালটা আমি লিখতে পারবো কি, ডাবল ইন্টিগ্রাল এস A1, এটাকে, এটা আমার আই আসবে ডট ইটা ডিএস। তাহলে এটা এটা কত, এটাকে আমি 5 নাম্বার দিব, বুঝতে পারছো? তাহলে এখন আমি 3 4 5 যদি আমি যুক্ত করে দেই বা যোগ করে দেই, 3 যোগ 4 যোগ আমি যদি 5 করি, যদি 5 করে পাই তাহলে আমার কি আসতেছে দেখো দেখি, তাহলে আমার এইদিকে এরকম আসতেছে না, যে ভি ডেল A1 ডিভাইডেড ডেল এক্স, এটা আসতেছে প্লাস ডেল A2 ডিভাইডেড আমার আসতেছে কি, ডেল ওয়াই ডেল A3 ডিভাইডেড আসতেছে কি, ডেল জেড, এটা আসতেছে। এবং তার সাথে কি ডিভি ছিল, ডিভি আমি কমন নিতে পারবো, এবং এই দিকে আসতেছে আমার ডাবল ইন্টিগ্রাল এস A1 আই আসতেছে, আমি এনডিএসটা, এই যে তোমাদের যে এই যে ইটা ডিএসটা, আমি একবার কমন নেই, একবার সাইডে বাইরে বের করে দেই, তাহলে আমার আমি এটা লিখতে পারতেছি প্লাস A2 জে লিখতে পারতেছি প্লাস A3 কে লিখতে পারতেছি, আর ইটা আছে এবং ডিএস আছে, ইটা আছে ডিএস আছে, বুঝতে পারছো আমার কথা? ওকে, ওকে। এখন এই জিনিসটাকে আমি যখন এক জায়গায় করব, তখন এই জিনিসটা আসবে কেমন, ট্রিপল ইন্টিগ্রাল ভি, এই পরিবার থেকে আমি কি লিখতে পারবো, আমি এটাকে যদি আমি এখান থেকে A1 A2 এটার পরিবার থেকে আমি কি লিখতে পারবো, তাহলে এটাকে লিখতে পারবো নেবলা ডট এ, আর ডিভি আছে, আমি ডিভি লিখতে পারতেছি। আর এদিকে আমার এস আছে, আর এদিকে হলো A1 A2 A3 এগুলাকে আমি এ লিখতে পারতেছি, এ লিখতে পারবো। এটা ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে, যেহেতু A1 A2 A3 আছে, তাহলে ভেক্টর চিহ্ন দিলাম, আর এটা হলো ইটা, ইটা দিলাম, আর ডিএস ডিএস দিলাম। এটাই হলো আমার গসের সূত্র বা গাউসের সূত্র, যেটা আমি প্রমাণিত বা প্রমাণ করলাম আর কি। দেখো কত ইজিলি আমরা প্রমাণ করলাম, এবং এবং অনেক উদাহরণ তোমাকে আমি দিয়েছি A to Z, যেটা তুমি বইয়ে পাবা না। এই যে মনে করো এখানে যে ডিএক্স ডিওয়াই এর মানটা, যেটা তুমি এখানে বের করলাম, এটা তুমি বইয়ে অবশ্যই ব্যাখ্যা পাবা না, বইয়ে ব্যাখ্যা নাই, আমি তোমাকে ব্যাখ্যা সহ দেখাই দিলাম। ওকে, তো যাদের ক্লাসটা ভালো লাগবে বা ভালো লাগতেছে, তারা অবশ্যই অবশ্যই আমাদের আহ অবশ্যই শেয়ার তো করে দিবা, শেয়ার তো করবা, লাইক কমেন্ট তো করবাই। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে 7টা মেজর কোর্সের পেইড কোর্স চলতেছে, সেটা হলো একটু তোমাদের দেখাই দেই। এই যে ক্যালকুলাস 1, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক জিওমেট্রি, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1 এবং আইসিটি, এগুলা হলো নন মেজর, আর এটা হলো আবশ্যিক, সবার জন্য আছে, চাইলে যে কেউ করতে পারবে। আর এগুলা হলো গণিত ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট। এখন যারা নন মেজর যারা আছো, তারা নন মেজর গুলা অন্য ডিপার্টমেন্টের ক্যালকুলাস 1 ভর্তি হতে পারো, ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? আর এদিকে আইসিটি তে ভর্তি হতে পারো, আর যা যা সাবজেক্ট তোমাদের মিলে যাচ্ছে তোমরা সেটাতে ভর্তি হতে পারো। তাহলে অবশ্যই অবশ্যই পেইড কোর্সে ভর্তি হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, 01329608654, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যাবতীয় ডিটেলস তোমরা জেনে নিবা। আর অফার চলতেছে ভাইয়া, অফার প্রাইজে ভর্তি হলে কোর্স দেরি হবে না, তাড়াতাড়ি পাবা, এবং অফারও শেষ হয়ে যাবে না আর কি, টাকা বাঁচবে আর কি।
তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।